স্বাগতম সবাইকে। আশা করি তোমরা সবাই শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ আছো। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর যেই চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়েই আজকে আমি কথা বলা শুরু করব। এটা অনেক বড় একটা চ্যাপ্টার। আমরা যারা ইন্টারে উঠি একদম শুরুতেই ভেক্টর চ্যাপ্টারটা পড়া হয় বা পড়ানো হয়, আমাদের কলেজ বলো কিংবা যে কোনো জায়গায় পড়ি। তো চ্যাপ্টারটা একদম বেসিক একটা চ্যাপ্টার এবং এটা থেকে তোমাকে প্রত্যেকটা জিনিসই মোটামুটি খুব ভালো করে বিস্তারিতভাবে শেখা লাগবে, কারণ এই জিনিসটাই তোমাকে আসলে পরবর্তীতে তুমি যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোতেও কিন্তু কাজে লাগবে। এবং একই সাথে হায়ার ম্যাথ যেই বইটা আছে সেখানেও তোমাদের ভেক্টর নামে একটা চ্যাপ্টার আছে, সেখানেও কিন্তু কাজে লাগবে কিছু কিছু জিনিস। ডট গুণন, ক্রস গুণন, এই জিনিসগুলো কিন্তু আমাদের হায়ার ম্যাথেও কাজে লাগবে। তো যাই হোক, আমরা আজকেই শুরু করতেছি লেকচার নাম্বার 1। তো ভেক্টর ভেক্টর যেহেতু অনেক বড় একটা চ্যাপ্টার, সুতরাং আজকে কিন্তু আমরা একদিনে তো আর চ্যাপ্টারটা শেষ করা যাবে না। ভালো করে শিখতে হলে তো অবশ্যই সময় দেওয়া লাগবে। তো আজকে আমরা আসলে যে জিনিসগুলো জানবো সেগুলো এইখানেই যে লেখা আছে। তো এখানে মূলত আমি আলোচনা করব আজকে রাশি সম্পর্কে, রাশির শ্রেণী বিভাগ সম্পর্কে, স্কেলার রাশি, স্কেলার রাশির প্রকাশ এবং ভেক্টর রাশি। দেখো এই জিনিসগুলো কিন্তু আমরা 9-10 লেভেলে মোটামুটি বেশ ভালো করেই শিখে আসছি, মোটামুটি একটা ধারণা নিয়ে আসছি। তাই আজকে হচ্ছে গিয়ে ঝালাই পর্ব, মানে জিনিসটা আবারও রিমাইন্ড করা, একটু রিকল করা। এই মূলত আজকে টার্গেটটা থাকবে আমাদের স্কেলার রাশি এবং ভেক্টর রাশির সাথে পরিচয় করে দেওয়া। মানে স্কেলার রাশি কী, ভেক্টর রাশি কী, এটা যেন তোমরা ভেতর থেকে বুঝতে পারো। জাস্ট সংখ্যাটা মুখস্থ করলাম এটা না, জিনিসটা যেন তুমি রিয়েলাইজ করতে পারো কি হচ্ছে। এই তো আসো কথা না বাড়িয়ে আমরা আজকে লেকচারটা শুরু করি। ওকে, তো আমাদের একদম প্রথম যেই পয়েন্টটা হচ্ছে রাশি। একদম শুরুতে দেখো 1 নম্বর পয়েন্টটা রাশি, এটা সম্পর্কে জানবো। তো এখানে আমি রাশির সংজ্ঞাটা আগে থেকেই লিখে রেখেছি যাতে করে তোমাদের টাইমটা কম লাগে। তো একটু দেখে দেখে লেকচার নোটের মধ্যে সংজ্ঞাটা তুলে ফেলো। তো দেখো এখানে কি বলা হয়েছে, বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। আচ্ছা, বস্তু জগৎ বলতে আমি কি বোঝাচ্ছি? মনে করো আমাদের পৃথিবীর কথাই চিন্তা করো। পৃথিবীর কথা, এখন বস্তু আছে, জীব আছে, যাই অনেক কিছুই আছে, তাই না? তা আমরা চিন্তা করতেছি কোনো একটা বস্তু নিয়ে, যা কিছু তুমি পরিমাপ করতে পারবা। তা আমাদের পৃথিবীর কথাই তুমি চিন্তা করো, পৃথিবীতে তুমি যা যা পরিমাপ করতেছো সেইগুলাকেই আমি রাশি বলতেছি। কেমন? যেমন ধরো তোমার হচ্ছে উচ্চতা, তোমার উচ্চতা 1.7 মিটার ধরে না, তোমার ভর 50 কেজি, 70 কেজি, তাই না? তো এই যে জিনিসগুলো তুমি মাপতেছো, এই যে যেহেতু আমি পরিমাপ করতে পারতেছি, সুতরাং এই রাশিগুলোকেই, মানে এই জিনিসগুলোকেই আমি রাশি বলতেছি। মানে আমি যদি একটু উদাহরণ দিয়ে লিখি সেটা আরও ক্লিয়ার হবে। মনে করো ভরের কথা যদি বলি, ভর, এই যে ভর মনে করো 50 কেজি, তাই না? ভর হচ্ছে 50 কেজি। কিংবা তোমার উচ্চতার কথা যদি বলি, উচ্চতা হচ্ছে তোমার মনে করো 1.7 মিটার, ঠিক আছে? কিংবা তোমার দেহের তাপমাত্রার কথা যদি বলি, তাপমাত্রা এটা মনে করো 3 ডিগ্রির কাছাকাছি আছে বা 37 ডিগ্রি, অনেক, যাই হোক 3 ডিগ্রির মতো। তো দেখো এই জিনিসগুলো কিন্তু আমি মাপতে পারতেছি এবং দৈনন্দিন জীবনে তোমার কিন্তু মাপা লাগতেছে সব সময়। তাহলে এই যে যা কিছু আমি মাপতেছি, পরিমাপ করতে পারতেছি, সেই জিনিসগুলোকে আমি রাশি বলতেছি। অর্থাৎ এখানে ভর একটা রাশি, উচ্চতা একটা রাশি, তাপমাত্রা একটা রাশি, এছাড়া আরও অনেক রাশি আছে। যেমন ধরো দৈর্ঘ্য একটা রাশি, তুমি দৈর্ঘ্য মাপতেছো, তাই না? কিংবা তুমি কতটুকু কাজ করলে সেটা একটা রাশি, কত বেগে একটা গাড়ি যাচ্ছে সেটা একটা রাশি, তাই না? তো এই জিনিসগুলোকে আমরা রাশি বলতেছি। ক্লিয়ার? আর তাহলে রাশি বলবো না কাদেরকে? মানে আমরা তো উদাহরণ দিলাম রাশির, তাহলে একটা রাশি না এমন একটা উদাহরণ যদি দিতে চাই, তাহলে আমি প্রথমেই যেটা বলবো, একটু ডান পাশে আসি। মনে করো আদর, স্নেহ, ভালোবাসা, এই জিনিসগুলো কিন্তু তুমি পরিমাপ করতে পারবা না। তুমি কি এখন বলতে পারবা যে এ তোমাকে 70 একক পরিমাণ ভালোবাসে, কিংবা বি তোমাকে 50 একক পরিমাণ ভালোবাসে?
হ্যাঁ, মা বাবার কথাই চিন্তা করো, তোমাকে মা 70 একক ভালোবাসে, বাবা 50 একক ভালোবাসে, এরকম কি তুমি পরিমাপ করতে পারবা নাকি? এটা তো আর সম্ভব না, তাই না? তাহলে এই যে যেই রাশিগুলো মানে যেই জিনিসগুলোকে আমরা পরিমাপ করতে পারতেছি না, সম্মানের কথা চিন্তা করো। আহ, একটা লোককে তুমি কতটুকু সম্মান দিচ্ছ সেটা আসলে কিন্তু মেজার করতে পারবা না, পরিমাপ করতে পারবা না। কাজে এই জিনিসগুলোকে আমি রাশি বলতে পারবো না। আমি রাশি তাদেরকেই বলবো যাদেরকে আমি পরিমাপ করতে পারবো। আশা করি মানে জিনিসটা তুমি বুঝতে পারতেছো যে কাদেরকে আমি রাশি বলবো, কাদেরকে আমি রাশি বলবো না। ঠিক আছে, এটা একদম 9-10 বেসিক লেভেল। তো আশা করি আমাদের 1 নম্বর যেই পয়েন্টটা ছিল রাশি, সেটা বুঝতে পেরেছো। এখন আমি চলে যাই, দেখো 2 নম্বর যেই পয়েন্টটা ছিল রাশি শ্রেণী বিভাগ। তো আমি এখন রাশির শ্রেণী বিভাগে চলে যাই। তো দেখো শ্রেণী বিভাগ যদি করতে হয় একদম প্রথমেই নির্ভরশীলতার উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করা আছে। তো প্রথমটা কি আছে, নির্ভরশীলতার উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ। এটা কেমন তোমরা এটাও জেনে আসছো। আসলে নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশিকে 2টা ভাগে ভাগ করে। একটা হচ্ছে মৌলিক রাশি, আরেকটা হচ্ছে যৌগিক রাশি, তাই না? মৌলিক আর যৌগিক। মৌলিক রাশি কাদেরকে বলা হয়? যে রাশিগুলো স্বাধীন, যাদেরকে পরিমাপ করার জন্য অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয় না, তাই না? প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয় না, তাদেরকে আমরা মৌলিক রাশি বলতেছি। অর্থাৎ স্বাধীন যেটা, সেটাই মৌলিক রাশি, তাই না? মৌলিক রাশির উদাহরণ কারা আছে? দৈর্ঘ্য, তাই না? ভর, তাপমাত্রা। কয়টা মৌলিক রাশি আমরা জানি না? জানি তো না? 7টা, মনে আছে? তাপস দই দিয়ে ভাত খায়। তাপমাত্রা, পদার্থের পরিমাণ, সময়, দৈর্ঘ্য, ভর, এই তো দীপন তীব্রতা, অনেক কিছু আছে। যাই হোক, তোমরা এগুলো জানো। 7টি মৌলিক রাশি মনে রাখার কৌশল আমি তোমাদেরকে বলেছিলাম, তাই কাজে এখানে আর বলতেছি না। তো মৌলিক রাশি সোজা কথায় যারা হচ্ছে স্বাধীন, একটু ছোট করে যদি লিখে ফেলি, স্বাধীন, তাই না? আর যৌগিক রাশি কারা? ওই যে মৌলিক রাশিগুলোর উপর নির্ভরশীল, অর্থাৎ মৌলিক রাশিগুলো থেকেই যৌগিক রাশিগুলো আসছে। ঠিক আছে, যেমন ত্বরণের কথা যদি চিন্তা করো, ত্বরণকে তুমি যদি ভাঙো, দেখো কি কি পাবো, একটু চিন্তা করো। আমি এই পাশে আসি। ধরে নাও ত্বরণ, ত্বরণ সমান কি? বেগের পরিবর্তন। তো বেগের পরিবর্তনকে আমি একটু বেগ লিখে নিলাম। হ্যাঁ, বেগের পরিবর্তনটাকে আমি সরাসরি লিখলাম না। বেগের পরিবর্তন ভাগ সময়। আবার এই যে বেগটাকে তুমি কি লিখতে পারো? এটাকে ওই যে কতটুকু যাচ্ছে প্রতি সেকেন্ডে, তাই না? স্মরণ বাই সময়, এটা বলতে পারো। আবার নিচে কিন্তু আরেকটা সময় ছিল, তাই না? তাহলে এটা সময় স্কোয়ার হয়ে যাবে, বা এখানেও সময় লিখে দিলাম। তাহলে দেখো এই যে স্মরণ, এটা কি? একটা দৈর্ঘ্য। সোজা কথায় যদি বলি, এটা কিন্তু একটা দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময় তার স্কোয়ার। তাহলে দেখো এই যে যে ত্বরণ, এটা 2টা মৌলিক রাশির উপর নির্ভর করতেছে। একটা হচ্ছে দৈর্ঘ্য, এই যে দেখো উপরে দৈর্ঘ্য, আর নিচে আরেকটা হচ্ছে সময়। কাজেই আমি ত্বরণকে কিন্তু আমরা একটা যৌগিক রাশি বলবো, তাই না? যেহেতু এটা কিন্তু স্বাধীন না, এটা মৌলিক রাশির উপর নির্ভরশীল। হ্যাঁ, তাহলে আমরা পরাধীন যদি একটু বলি, পরাধীন, তাই না? পরাধীন রাশিগুলোকেই আমরা যৌগিক রাশি বলতেছি। এটা এমনি বললাম, কিন্তু এত লিখে রাখার দরকার নেই, এবং এটা সম্পর্কে তোমরা 9-10-এ বেশ অনেক জেনে আসছো। জাস্ট এখানে একটু ওই যে রিকল করতেছি আর কি। তো আশা করি যে নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশিকে যে মৌলিক রাশি এবং যৌগিক রাশিতে ভাগ করা হয়েছে, সেটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা চলে আসি সেকেন্ড যে কেসটা, দিক বিবেচনায়। আসলে এই জিনিসটাই আমাদের আলোচনার বিষয়। তো দিক বিবেচনায় যদি খেয়াল করো, দিক বিবেচনায় রাশি, আচ্ছা এটাকে একটু অন্য কালার দিয়ে প্রকাশ করি, এটা দিই। ওকে, দিক বিবেচনায় রাশি 2টা, একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ক্লিয়ার? তো এই যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কেই আমরা একটু পরেই বিস্তারিত জানবো। জাস্ট এতটুকু লিখে রাখো যে দিক বিবেচনায় রাশিকে 2টা ভাগে ভাগ করতেছে, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এই স্কেলার রাশির আরেকটা নাম আছে, এটাকে অদিক রাশিও বলা হয়, অদিক রাশি। আর ভেক্টর রাশিকে দিক রাশিও বলা হয়, তাই না? দিক রাশি।
ঠিক আছে। তো মোটামুটি এই দিক বিবেচনায় দুই ভাগেই আমরা ভাগ করতে পারি। এরপরে এটা আমাদের 2 নম্বর যে পয়েন্ট আছে রাশির শ্রেণী বিভাগ সেটা গেল। এখন আমরা চলে আসি আমাদের যে 3 নম্বর পয়েন্টটা স্কেলার রাশি। স্কেলার রাশি সম্পর্কে আমরা এখন একটু জানব। তো দেখো এখানে স্কেলার রাশি আগের মতোই সংজ্ঞাটা লিখে রাখা হয়েছে। একটু কষ্ট করে সংজ্ঞাটা লিখে ফেলো, ভিডিওটা পজ করে সংজ্ঞাটা লিখে ফেলো। আশা করি লেখা হয়ে গেছে। তো আমরা শুরু করি। দেখো এখানে কি কথা বলা আছে, যে সকল ভৌত রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন। একটু খেয়াল করো, একটা কথা হচ্ছে প্রকাশ করার জন্য, আর একটা কথা হচ্ছে শুধুমাত্র মানের প্রয়োজন। আমি অন্য একটা কালার নিই যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। আচ্ছা এটা নেই, ওকে। দিক নির্দেশনের প্রয়োজন হয় না, মানে দিক নির্দেশের প্রয়োজন হয় না, সেই সকল রাশিকে আমরা বলতেছি স্কেলার রাশি। তাহলে একদম সোজা কথায় যদি বলি, স্কেলার রাশি তাদেরকেই বলবো যাদের হচ্ছে প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন হয় না। আমি যদি উদাহরণ দিই তাহলে তুমি জিনিসটা আরেকটু সুন্দর করে বুঝতে পারবা। একটু আগে রাশির উদাহরণ দিয়ে আসছি, ভর, তাই না? ভর মনে করো তোমার ভর 50 কেজি, কিংবা তোমার দেহের তাপমাত্রা, এটা আরও সুন্দর উদাহরণ। তাপমাত্রা মনে করো একটা পরিবেশের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস আছে। তো খেয়াল করো যে তাপমাত্রা পরিমাপ করার জন্য আমার কি দিক লাগতেছে? দিক বলার মানে দরকার আছে? আমার কি বলতে হচ্ছে যে তাপমাত্রা উপরের দিকে 30 ডিগ্রি, তাপমাত্রা ডান দিকে 30 ডিগ্রি, এরকম তো বলার প্রয়োজন হচ্ছে না, তাই না? সুতরাং এই যে রাশিগুলো আছে যেগুলোকে প্রকাশ করার জন্য আমার দিকের দরকার নাই, সেই সকল রাশিকে আমরা বলতে পারতেছি স্কেলার রাশি। ঠিক আছে, এরকম আরও অনেক রাশি আছে। তোমরা একটু বই যদি ঘাটাঘাটি করো তাহলে দেখতে পাবা যে অনেকগুলো রাশি আছে। আমাদের এমসিকিউর মধ্যে কিন্তু এরকম কোশ্চেন করে দেওয়া হয় যে এর নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি। তো এই জন্য আমাদেরকে একটু বইটা একটু ঘাটাঘাটি করা দরকার। বইটা একটু খুলে দেখো যে কি বলা হয়েছে বা কি কি রাশি আমাদের স্কেলার রাশি আছে। যাই হোক, আমাদের আশা করি যে স্কেলার রাশি যেটা ছিল সেটাও তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো আমাকে একটু জানানোর ট্রাই করো, তাহলে আমি আশা করি পরে আবার আলোচনা করতে পারবো। ওকে, তো এবার আমরা চলে আসি আমাদের পরের যে পয়েন্টটা, স্কেলার রাশির প্রকাশ। দেখো স্কেলার রাশির প্রকাশ যদি করতে হয় আমাদেরকে 3টা ব্যাপার অবশ্যই দরকার। একটা হচ্ছে প্রতীক, একটা হলো গিয়ে একক, আরেকটা জিনিস হচ্ছে সংখ্যা। এই জিনিসগুলা আমাদের অবশ্যই দরকার। ঠিক আছে, তাহলে আমাদের স্কেলার রাশি প্রকাশ করার জন্য এখানে আমি 3টা জিনিসের কথা বললাম। একটা হচ্ছে প্রতীক, একটা হচ্ছে একক, আর একটা হচ্ছে সংখ্যা। আমি একটু এক এক করে আলোচনা করি। প্রথম কথা হচ্ছে একটা প্রতীক কেন দরকার হয়। দেখো মনে করো তুমি তোমার ভরের কথাই চিন্তা করি। তোমার ভর তুমি মেপে দেখ 50 কেজি, ঠিক আছে, 50 কেজি। আচ্ছা, তো মেইন কথাটা হচ্ছে যে তুমি যে ভর, এই যে ভর ইংরেজিতে ম্যাস বলা হয়, তাই না? তো এই ম্যাসের এম অক্ষরটা নিয়ে আমরা প্রতীক চিন্তা করব। তাহলে এম ইকুয়ালস টু 50 কেজি। দেখো এম আমি বলতেছি প্রতীক, 50টাকে আমি বলতেছি সংখ্যা, আর কেজিটাকে আমি বলতেছি একক। তো এখন কথা হচ্ছে যে প্রতীকটা কেন দরকার। এটার ভালো ব্যাখ্যাটা তুমি কেমিস্ট্রিতে পাবা। কি ব্যাখ্যা? ওই যে হাইড্রোজেন, হিলিয়াম, তাই না, যেগুলো আছে। তো এদের কি মানে আমাদের কেন প্রত্যেকটা মৌলকে আলাদা আলাদা প্রতীক কেন দেওয়া হচ্ছে? কারণ আমি যাতে সহজে আইডেন্টিফাই করতে পারি, তাই না? তো এখানেও কোনো একটা রাশিকে সহজেই যেন আমরা চিনতে পারি, বুঝতে পারি, প্রকাশ করতে পারি, তাই না? সেই জন্যই আসলে প্রতীকের ব্যবহারটা করা হয়। বোঝা গেছে যে কেন প্রতীক দরকার? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন চলে আসি একক জিনিসটা কি। একক হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, একটা স্ট্যান্ডার্ড মান, যার সাপেক্ষে আমরা তুলনা করে আরেকটা জিনিস মাপব। যেমন একটু যদি তোমাদেরকে বলি, 1 মিটার, 1 মিটারের কথা চিন্তা করো। 1 মিটার, তো 1 মিটার মনে করো এতটুকু দূরত্বকে আমরা বলতেছি 1 মিটার। তো কেউ যদি বলে আসলে 5 মিটার দূরত্ব, তাহলে তুমি কি চিন্তা করবা?
তাহলে এই যে যে তোমার কাছে 1 মিটার দূরত্ব ছিল তার সাপেক্ষে 5 গুণ, মানে এই 1 মিটারের এই দূরত্ব থেকে সরি এই দূরত্ব থেকে তোমাকে 5 গুণ বেশি দূরত্ব যেতে হবে, মানে 1 মিটার এবং 5 মিটারের মধ্যে তুলনা করতে হবে, তাই না? এই জন্য এটাকে আমরা বলতেছি একক, মানে এইটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, এর সাপেক্ষে তুলনা করে তুমি অন্য একটা রাশির পরিমাপ করতেছো, ঠিক আছে? আর সংখ্যাটা কেন দরকার হচ্ছে, কি পরিমাণ আছে তোমার কাছে সেটা বোঝার জন্য আসলে সংখ্যাটা দরকার হচ্ছে, তাই না? তোমার ভর কি 50 কেজি নাকি 100 কেজি, আজকের তাপমাত্রা কি 10 ডিগ্রি নাকি 20 ডিগ্রি, কি পরিমাণ আছে সেটা বোঝার জন্য সংখ্যা দরকার। একক কেন দরকার, তুলনা করার জন্য, একটা স্ট্যান্ডার্ড ভ্যালুর সাথে তুলনা করতেছো যে আসলে কত বেশি, হ্যাঁ। আর প্রতীক কেন দরকার হচ্ছে, ওই রাশিটাকে ঠিকঠাক মতো বোঝার জন্য, বা একদম সহজ কথায় যদি বলি যে একদম সহজভাবে উপস্থাপনের জন্য, তাই না? যেমন আমাদের কেমিস্ট্রিতে আমরা দেখে আসছি প্রতীক কোন কাজে দরকার হয়, তাই না? তাহলে দেখো স্কেলার রাশির প্রকাশ আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছি। আমি যদি আরেকটা উদাহরণ দিই, এটা মুছে ফেলি, তোমরা উদাহরণগুলো একটু লিখে রাখো যে কোনটা কোন সময় দরকার হচ্ছে, তাহলে জিনিসটা শিখতে সুবিধা, তাই না? আচ্ছা, তো আরেকটা উদাহরণ দিই, তোমার হাইট, মনে করো উচ্চতা, তুমি দেখলে তোমার উচ্চতা হচ্ছে 5.7, সরি এইভাবে না চিন্তা করে আমি মিটারে লিখি, মিটারে লিখলে আরও একটু সুবিধা হবে বুঝতে। ওকে, 1.7 মিটার, ঠিক আছে? তো উচ্চতাটাকে হাইট দ্বারা প্রকাশ করা যায়, তাই না? হাইট বলা যায়। তো হাইটের আমি এইচ নিয়ে প্রতীকটা চিন্তা করলাম যে উচ্চতাটাকে আমি এইচ দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? তাহলে প্রতীকটা পেয়ে গেলাম, এইচ ইকুয়ালস টু, এই যে দেখো 1.7, এটা দ্বারা আমি কি বুঝতেছি, 1 মিটারের সাথে তুলনা করতেছি যে 1 মিটার যদি এতটুকু উচ্চ হয়, মনে করো একজন লোকের উচ্চতা আছে, এটা মনে করো 1 মিটার, তো তুমি 1.7 মিটার মানে তুমি আরও একটু উঁচু, তাই না? এটা তোমার উচ্চতা 1.7 মিটার, মানে ওই 1 মিটারের সাথে তুমি তুলনা করতেছো, তুলনা করে কতটুকু উঁচু সেটা তুমি বুঝতে পারতেছো, কত বড় সেটা বোঝা যাচ্ছে। আর মিটারটা তো এই স্ট্যান্ডার্ড ভ্যালু, তার সাথে তুমি চিন্তা করতেছো। তাহলে আমরা বুঝতে পারছি মোটামুটি যে স্কেলার রাশির প্রকাশটা কিভাবে করা হয়। 3টা জিনিস দরকার হয়, প্রতীক, একক, সংখ্যা। দিকের কিন্তু কোনোরূপ কোনো প্রয়োজন নাই এখানে। তোমার উচ্চতা কত এটা কিন্তু দিকের দরকার হয় না, তোমার ভর কত এটা জানার জন্য দিকের প্রয়োজন হয় না, তাই না? খুব সহজেই এটা বলে দিতে পারতেছো, এবং এইটা থেকে কিন্তু তোমার যাকে তুমি বলতেছো তারাও কিন্তু বুঝতে পারতেছে না তুমি আসলে এত উঁচু, ঠিক আছে? এটা কিন্তু মিস ইনফরমেশন যাচ্ছে না তাদের কাছে, ঠিক আছে? ওকে, তো স্কেলার রাশি গেল এবং স্কেলার রাশির প্রকাশও গেল। আশা করি স্কেলার রাশি সম্পর্কে আর কোনো সমস্যা নাই, একটু বই পড়লে আশা করি আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা চলে আসি ভেক্টর রাশি। তো এখানেও সে একই কথা, ভেক্টর রাশির সংজ্ঞাটা দেওয়া আছে, তো একটু সংজ্ঞাটা তোমরা লিখে নাও, ঠিক আছে? ভেক্টর রাশির সংজ্ঞাটা একটু লিখে নাও। আচ্ছা, তো এখানে দেওয়া আছে অর্ধপূর্ণ সংজ্ঞা। তো এটা কেন অর্ধপূর্ণ সংজ্ঞা আমি একটু পরে আলোচনা করব, সমস্যা নেই। তো আপাতত বইতে কিন্তু এই সংজ্ঞাটাই দেওয়া আছে, আমরা লিখে ফেলি। যে সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন সে সকল রাশিকে ভেক্টর রাশি বলে, তাই না? তো এখানে একটা কথা হচ্ছে যে বলা হচ্ছে যে মান লাগতেছে, দিকও লাগতেছে। আগে শুধু মান লাগছে, তাই না? তোমার ভর বললে দিকের দরকার হতো না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দিকের জিনিসটা দরকার হচ্ছে। কেন দরকার হচ্ছে আমরা আলোচনা করব, এখনই আলোচনা করব। তো আগে সংজ্ঞাটা লিখে নেই, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাই, ঠিক আছে? ওকে, আশা করি সংজ্ঞাটা লেখা হয়েছে। আমি উদাহরণে চলে যাই। মনে করো তুমি কলেজে গেলে, নতুন নতুন কলেজে গেলে, তোমার অনেকগুলো বন্ধুদের সাথে দেখা হলো, তাই না? তো বন্ধুরা যেহেতু নতুন পরিচয় হয়েছে, ওরা তোমাকে জিজ্ঞেস করলো যে দোস্ত আমি তোদের বাড়ি যাব, তোদের বাড়ির ঠিকানাটা বল। তো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করলো বাড়ির ঠিকানা, ঠিক আছে? ঠিকানা, আচ্ছা। তো তুমি এখন কি বলবা? তোমার তো বাড়ির ঠিকানা বলা লাগবে। তো তুমি বলতেছো দোস্ত তুই ওই সামনের দিকে হেঁটে যা, হেঁটে যে দেখবি কি একটা বট গাছ আছে। এই একটা বট গাছ, ঠিক আছে, নাম দিয়ে দিলাম বটবৃক্ষ। হ্যাঁ, তো
তো তুমি বললে দোস্ত সামনে হেঁটে যা, ওখানে একটা বট গাছ আছে, বট গাছ থেকে 100 মিটার দূরে আমাদের বাড়ি। তো বাড়িটাও যদি আমি একটু এঁকে দিই, এটা মনে করো তোমাদের বাড়ি, ঠিক আছে। তো বট গাছ থেকে কত দূরে তোমাদের বাড়ি? 100 মিটার। এই তথ্যটা তুমি তাকে দিলে যে দোস্ত বট গাছের ওখানে যা, ওখানে যে তুই 100 মিটার দূরে গেলেই আমাদের বাড়ি খুঁজে পাবি। বেশ, তোমার বন্ধু তো বট গাছের কাছে হেঁটে হেঁটে আসলো। আমি তোমার বন্ধুকে একটু এঁকে নিই। এটা তোমার বন্ধু, নতুন বন্ধু হয়েছে, সে হেঁটে হেঁটে বট গাছের কাছে আসলো। সে এখন এসে বিপাকে পড়বে। তুমি তাকে বলে দিছো 100 মিটার দূরে যেতে। এখন সে তো এইখানে যখন আসবে, সে কোন দিকে 100 মিটার যাবে? সে কি এই দিকে 100 মিটার যাবে, নাকি সে কি এই দিকে 100 মিটার যাবে, নাকি সে এই দিকে 100 মিটার যাবে, নাকি এই দিকে 100 মিটার যাবে? সে কোন দিকে 100 মিটার যাবে, নাকি সে সামনের দিকে 100 মিটার যাবে? সুতরাং সে এই যে রেফারেন্স ফ্রেমের কাছে এসে, বটগাছ তো এখানে আসলে রেফারেন্স ফ্রেম, তাই না? তো এখানে এসে সে কিন্তু একটা মানে জটিল ধাঁধার মধ্যে পড়বে যে আমি কোথায় যাব। তো এই জন্য তুমি যদি বলে দিতে তাকে যে দোস্ত 100 মিটার তো যাবি, সাথে সামনের দিকে 100 মিটার যাবি, বা এটা যদি এরকম বলতে, সামনের দিকে না বলে আমি বলে দিলাম যে পূর্ব দিকে 100 মিটার যাবি, তাহলে সে যখন এই বটগাছের কাছে আসতো, এসেই সে কিন্তু কোনো চিন্তাভাবনা না করে 100 মিটার সোজা পূর্ব দিকে হেঁটে তোমাদের বাসায় চলে আসতো, তাই না? তাহলে এখানে দেখো, তুমি যে শুধুমাত্র একটা মান বলে দিছো যে 100 মিটার সামনে যা দোস্ত, বাড়ি পেয়ে যাবি, সে কিন্তু এসে পায় না, কোথায় যাবে, তাই না? তাকে কি বলতে হচ্ছে যে 100 মিটার পূর্ব দিকে যা, তাহলে আমাদের বাড়িটা পেয়ে যাবে। তো দেখো, এই যে যাওয়ার মানে একটা রাশি, তুমি একটা জিনিস তথ্যটা দিচ্ছ, একটা রাশি তুমি বললে ওকে, তাকে শুধু মান বললে কিন্তু হচ্ছে না, দিকেরও দরকার হচ্ছে। তো এই যে রাশিগুলো এখানে, যে স্মরণ যদি তুমি চিন্তা করো, স্মরণ, এটাকে তুমি স্মরণ চিন্তা করো, তো এই যে রাশি বা স্মরণ, এই স্মরণটাকে আমি বলতেছি ভেক্টর। এই যে দৈর্ঘ্যটা বা স্মরণটা, এটাকেই আমি বলতেছি ভেক্টর। কেন বলতেছি? কারণ এই রাশিটা প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটা জিনিসই কিন্তু আমাদের দরকার, ঠিক আছে? তো আশা করি ব্যাপারটার ইম্পর্টেন্সটা বুঝতে পারতেছো, কেন দিকের দরকার। দিক না থাকলে কি সমস্যা হইতো, তাই না? তো আসলে আমাদের বইতে এই সংখ্যাটাই বলা আছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক লাগে তাদেরকেই বলা হচ্ছে ভেক্টর রাশি। বাট এটা কিন্তু ঠিক না, মানে এটাকেই যে ভেক্টর রাশি বলা হয় এটা কিন্তু ঠিক না। এটা একটা অর্ধপূর্ণ সংখ্যা, এর সাথে আরও একটা কন্ডিশন জুড়ে দেওয়া দরকার। তো সেই কন্ডিশনটা কি, সেটা এখন আমরা একটু দেখব, কেন এটাকে অর্ধপূর্ণ সংজ্ঞা বলা হলো, তাই না? তো সেটা এখন আমরা একটু দেখব। ওকে, তো আশা করি, আচ্ছা ঠিক আছে। তো কেন এটাকে অর্ধপূর্ণ বলা হলো সেটা একটু দেখি। তো আমরা যারা 9-10-এ পড়ে আসছি পদার্থবিজ্ঞানটা, আমাদের কিন্তু ওখানে সার্কিট অ্যানালাইসিস ছিল, মানে সার্কিট সলভ করতে হয়েছে, তাই না? ওই যে কারেন্টের যে চ্যাপ্টারটা ছিল, ওখানে কিন্তু বিভিন্ন রকম সার্কিট আমাদের সলভ করা লাগছে। তো ওখানে আমি একটু সার্কিটের ব্যাপারটা একটু আসি। মনে করো তোমার কাছে এটা একটা রেজিস্ট্যান্স আছে R1, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে R2, আর এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, সরি একটা রেজিস্ট্যান্স দেখাতে হবে আমাকে, আরেকটা রেজিস্ট্যান্স আছে R3, ঠিক আছে? তিনটা রেজিস্ট্যান্স। এবং তুমি মনে করো R1 থেকে কারেন্ট এদিকে আসতেছে, R2 থেকেও ভেতরের দিকে কারেন্ট যাচ্ছে, এবং R3 যেই রোধটা আছে সেই R3 থেকে কারেন্টটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে তিনটে ব্রাঞ্চ যেখানে মিলছে, এই যে ব্রাঞ্চ বলতেছি যে R1, এই যে এইটাকে এক একটাকে ব্রাঞ্চ বলতেছি আমি, এখানে একটা, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। তো এখানে যে তিনটা ব্রাঞ্চ আছে, তিনটা ব্রাঞ্চ যেইখানে মিলিত হয়েছে এটাকে বলা হয় নোড, হ্যাঁ? আচ্ছা, অত কিছু আমাদের জেনে দরকার নেই, আমাদের যে জিনিসটাতে আসি সেখানে আসি। আচ্ছা, আমি এগুলো মুছে দিই, তাহলে অনেক তাহলে পেঁচানো হয়ে যাচ্ছে, তাই না? জিনিসটা আর একটু ক্লিয়ার করা দরকার। ওকে, তো ধরো R1 রোধের মধ্য দিয়ে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, তাই না? R2
রোধের মধ্য দিয়ে I2 পরিমাণ কারেন্ট সামনের দিকে যাচ্ছে। তো তুমি এখন কি জানো যে এই R1 এর মধ্য দিয়ে যদি I1 পরিমাণ কারেন্ট যায়, I2 এর মধ্য দিয়ে যদি R2 এর মধ্য দিয়ে যদি I2 পরিমাণ কারেন্ট যায়, তাহলে I3 এর মধ্য থেকে কি পরিমাণ কারেন্ট বের হবে? সেটা অবশ্যই ওই দুইটা কারেন্টের যোগফল। নতুন করে তো আর এখানে কারেন্ট তৈরি হচ্ছে না, এখান থেকে যে কারেন্ট আসছে এখান থেকে যে কারেন্ট গেছে এই দুটোর যোগফল হয়েই তো আসলে R3 দিয়ে কারেন্টটা বের হবে, তাই না? সুতরাং ওখানে কিন্তু ওই নোডের মধ্যে নতুন কোনো কারেন্ট তৈরি হওয়ার কোনো সুযোগই নাই বা হয় না, তাই না? এটাই তো কারশফের কারেন্ট ল যেটা সেটা ছিল। ওকে, যাই হোক, এটা দিয়ে দরকার নেই। এখানে মেইন যেই কথাটা বলতেছি যে I3 সমান I1 প্লাস I2। তুমি যদি একটু খেয়াল করো, একটু পর্যবেক্ষণটা যদি চিন্তা করো, দেখো এই ব্রাঞ্চগুলোর মধ্যবর্তী কোণ কিন্তু আমি 90 ডিগ্রি দিছি, তাই না? খেয়াল করছো? এটা কিন্তু ব্রাঞ্চগুলোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখন আমরা আরেকটা উদাহরণ দেখব, ঠিক আছে? ওই একই আরেকটা উদাহরণ দেখব। এখানেও 3টা ব্রাঞ্চ আছে, এখানেও আমি 3টা ব্রাঞ্চ আঁকলাম R1, R2, R3 রেজিস্টর দিয়ে, ঠিক আছে? আগের মতো এখানেও কারেন্ট যাচ্ছে, R1 এর মধ্য দিয়ে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, R2 এর মধ্য দিয়ে I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, এবং R3 এর মধ্য দিয়ে যে কারেন্টটা বের হচ্ছে সেটা হচ্ছে I3। তো একটু খেয়াল করে আমাকে বলো তো যে এই I3টা কত হবে? দেখো, যেহেতু এই নোডের মধ্যে কোনো কারেন্ট উৎপন্ন হচ্ছে না, সুতরাং এই ক্ষেত্রেও I3 সমান কি হবে? I1 প্লাস I2, তাই না? যে পরিমাণ কারেন্ট যে পরিমাণ কারেন্ট আমার এখানে ঢুকতেছিল এই নোডের মধ্যে, ঠিক সেই পরিমাণ কারেন্টই তো বের হবে। এক্সট্রা তো কোথাও কারেন্ট আমার তৈরি হচ্ছে না কিংবা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম তো হচ্ছে না, তাই না? সুতরাং যেই কারেন্ট ঢুকতেছিল সেই কারেন্টই কিন্তু R3 এর মধ্য দিয়ে বের হবে। সুতরাং এই ক্ষেত্রেও যোগটা আসলো I3 ইকুয়ালস টু I1 প্লাস I2। তোমরা যদি এখানেও একটু খেয়াল করো, দেখো এখানে যে অ্যাঙ্গেলগুলো আমি দিছি সেগুলো কিন্তু 90 ডিগ্রি না, ধরে নাও 120 ডিগ্রি, একটু আলোচনার সুবিধার্থে, যদিও 120 ডিগ্রি না দেখাচ্ছে না, তারপরে একটু ধরে নাও 120 ডিগ্রি এরা, ঠিক আছে? তো দেখো, আগে এদের মধ্যবর্তী কোণ ছিল 90 ডিগ্রি, এখন আমি প্রত্যেকটার মধ্যবর্তী কোণ দিয়ে দিছি 120 ডিগ্রি, কিন্তু এদের যে যোগফল মানে I1 এবং I2 যে কারেন্ট, এদের যে যোগফল সেটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আগেও তুমি I3 পাইছো, এখনও I3 পাচ্ছ, একই পরিমাণ, তাই না? I3 কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, দিকের চেঞ্জ হলেও I3 কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, খেয়াল করো। তো এখানে যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দেখো যে I1 এর কথা যদি আমি চিন্তা করি, আচ্ছা, এখানে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা আমি একটু বলি। দেখো, I1 এর কথা যদি তুমি চিন্তা করো, তার ডিরেকশন সামনের দিকে এবং তার একটা কারেন্ট আছে, ধরে নাও 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার কারেন্ট সামনের দিকে। আর I2 এর কথা চিন্তা করো, তারও এই উপরের দিকে এবং এটা মনে করো 3 অ্যাম্পিয়ার। তাহলে I3টা কত হবে? ডান দিকে 2 প্লাস 3, দ্যাট ইজ 5 অ্যাম্পিয়ার। দেখো, এদের যোগটা কিন্তু বীজগাণিতিক পদ্ধতিতে হচ্ছে, খেয়াল করছো? 2 আর 3 যোগ করলে যে 5 হয়, এটা তো বীজগাণিতিক নিয়ম, তাই না? যোগ আছে কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে বীজগাণিতিক আর একটা হচ্ছে জ্যামিতিক, তাই না? তো এখানে যেই যোগটা হচ্ছে সেটা কিন্তু বীজগাণিতিক। আর জ্যামিতিক যোগ কোনগুলো চেনো তো? মানে ওই যে পিথাগোরাসের মতো যেগুলো হয়, যে অ্যাঙ্গেলটা যদি তুমি চেঞ্জ করে দাও তাহলে যোগফলটাও চেঞ্জ হয়ে যায়, তাই না? জাস্ট ওগুলো আমরা পরে যাব, সমস্যা নেই। তো আগে এটা একটু চিন্তা করো যে এদের যোগফলটা কিন্তু বীজগাণিতিক ওয়েতে হচ্ছে। এদের দেখো কারেন্টের দিকও আছে, মানও আছে, বাট এদের যে যোগফল আমি যখন করতেছি তখন হচ্ছে বীজগাণিতিক ওয়েতে। এটাই সমস্যা, এদের যে যোগফল যে বীজগাণিতিক ওয়েতে হচ্ছে এটাই সমস্যা। তাহলে আমি এটা কথাটা বলতে পারি, কারেন্টের যোজন বীজগাণিতিক পদ্ধতিতে, তাই না? বীজগাণিতিক পদ্ধতিতে।
আচ্ছা, কিন্তু এটা কিন্তু হওয়ার কথা ছিল না। যদি ভেক্টর হতো, দেখো এই যে কারেন্টের দিক মান আছে, সুতরাং এদেরকে ভেক্টর হওয়ার কথা, কিন্তু এদের যে যোগ করতেছি, এটা যোগ দেখো বীজগাণিতিক পদ্ধতিতে হচ্ছে, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। ভেক্টরের তো আসলে ডিরেকশন একটা খুব হিউজ গুরুত্বপূর্ণ ব্যাপার। ডিরেকশন চেঞ্জ হলে যোগফলও চেঞ্জ হবে ভেক্টরের, তাই না? তাহলে ভেক্টরের যোজনটা অবশ্যই অবশ্যই হতে হবে জ্যামিতিক পদ্ধতিতে। ভেক্টরের যোজন হতে হবে, ভেক্টরের যোজন, এই কথাগুলো লিখে রাখো, হ্যাঁ। যোজন হতে হবে জ্যামিতিক পদ্ধতিতে। স্কেলার রাশি যেটা ছিল তার যোজন কিন্তু বীজগাণিতিক পদ্ধতিতে হয়। 2 ডিগ্রির সাথে 5 ডিগ্রি যোগ করলে তো 7 ডিগ্রি হবে। কিন্তু এই ক্ষেত্রে 2 মিটার সরণের সাথে 5 মিটার সরণ যোগ করলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের উপর কিন্তু ডিপেন্ড করে। একটু যদি দেখো 9-10-এর এই জিনিসটা তোমরা শিখে আসছো, মনে করো প্রথমে তুমি এই দিকে গেলে 2 মিটার, এরপর তুমি উপরের দিকে গেলে 5 মিটার ধরো, তাহলে এই দুটো যোগ করলে কিন্তু 7 মিটার। এটা কিন্তু সরণ নাও হতে পারে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের উপর নির্ভর করে, তাই না? এই অ্যাঙ্গেল যদি চেঞ্জ হয়, তাদের যে যোগফল সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সুতরাং ভেক্টরের একটা খুবই গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে, ভেক্টরের একটা খুবই গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে এদের জ্যামিতিক পদ্ধতিতে যোজন হতে হবে। অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি চেঞ্জ হয়ে যায়, তাদের কিন্তু যোগফলও চেঞ্জ হয়ে যাবে। যদি এরকম হয় যে মধ্যবর্তী অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে কিন্তু যোগফল আমার সেম থাকতেছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা আমার ভেক্টর হবে না, যেটা কিনা হয়েছে আমাদের কারেন্টের ক্ষেত্রে, তাই না? কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো দেখো চেঞ্জ করে ফেলছি, তারপরেও কিন্তু আমাদের কারেন্ট, তাদের যে যোগফলটা, যে ব্রাঞ্চ দিয়ে কারেন্টটা টোটাল বের হচ্ছিল, সেই যোগফলটা কিন্তু আমার সমান রয়েছে দুই ক্ষেত্রেই। তো আমি এই জন্য আমি কিন্তু কারেন্টকে ভেক্টর রাশি বলতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরিপূর্ণ সংজ্ঞাটা কি হবে এটা একটু লিখে ফেলি। দেখো আমি লিখে রাখছি আগে থেকে, হ্যাঁ। তাহলে ভেক্টরের পরিপূর্ণ সংজ্ঞাটা কি দাঁড়ায় এটা একটু লিখে ফেলো। যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয়, এখানে দেখো আমি বলছি মান এবং দিক উভয় দরকার হচ্ছে, একই সাথে জ্যামিতিক পদ্ধতিতে যোজন হচ্ছে। যদি এটা বীজগাণিতিক পদ্ধতিতে যোজন হয় কোনো রাশির, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভেক্টর হবে না। কাজেই এদের যোজন হতে হবে জ্যামিতিক পদ্ধতিতে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে বলতেছি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির 3টা শর্ত কিন্তু দাঁড়াইছে, একটু খেয়াল করো। প্রথম শর্তটা কি? এদের মান থাকতে হবে, অবশ্যই থাকবে, দিকও থাকবে, এবং একই সাথে তাদেরকে জ্যামিতিক পদ্ধতিতে যোজন হতে হবে, বা এটাকে ভেক্টর পদ্ধতিও বলা হয়, তাই না? জ্যামিতিক পদ্ধতিতে যোজন। তো এই 3টা শর্ত যদি কোনো রাশি মানে, তাহলে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলবো, ঠিক আছে? তো উদাহরণ তো অনেক আছে, দুই একটা উদাহরণ তোমাদের যদি দিই, যেমন সরণ, তাই না? একটু আগে সরণের কথা বললাম, বেগ, ত্বরণ, তাই না? তারপর প্রাবল্য, অনেক অনেক রাশি আছে, তোমরা একটু বই ঘাটলেই অনেক রাশি লিখতে পারবা। তো আজকে আমাদের যেই লার্নিংসগুলো ছিল, দেখো আমি যদি আবারও যাই একদম শুরুতে, এখানে আমাদের টার্গেট যেগুলো ছিল রাশি আমাদের আলোচনা করছি, স্কেলার রাশি শেষ, আর হচ্ছে গিয়ে ভেক্টর রাশিও আমাদের সংজ্ঞাটা মোটামুটি শেষ। তো এখন তোমাদের কাজ হচ্ছে যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির কয়েকটা পার্থক্য একটু জানা। আরও আমরা শিখবো পার্থক্য, আরও সামনে যখন ভেক্টর রাশির প্রকাশ শিখব তখনও কিছু পার্থক্য তোমরা ধরতে পারবা। তা আমরা যতটুকু শিখতে পারছি তার মধ্যে যেই পার্থক্যগুলো হয় সেগুলো একটু আলাদা করে লিখে রাখতে পারো, যেহেতু খ নম্বরের জন্য আসতে পারে, সেটাই। তো আশা করি আজকের লেকচারটা নিয়ে কারো কোনো অসুবিধা নাই। যদি থাকে কমেন্টে জানাইতে পারো, অথবা আমাকে ইনবক্সে নক করতে পারো। ভালো থাকো সবাই।